ওয়েলকাম স্টেট এডুকেশান। যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞান সাজেশন প্রশ্ন নিয়ে এসেছি। যে সকল 2 নম্বর প্রশ্নগুলো এসে থাকে সেগুলো আজ আলোচনা করব। দেখো, গ্রুপ সি দাগের কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2। 3.1 দাগের কোশ্চেন কি বলেছে, মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকারক প্রভাব লেখো। বলেছে ওজোন স্তর যে ক্ষয় পাচ্ছে তার ফলে মানব স্বাস্থ্য এবং পরিবেশের উপর কী কী প্রভাব ফেলে। প্রথমে আমরা আলোচনা করব মানব স্বাস্থ্যের উপর কী প্রভাব ফেলে। দেখো, 1 নম্বর পয়েন্টে বলেছে ইউভি রশ্মি বা আল্ট্রা ভায়োলেট রশ্মি ত্বকে সরাসরি পড়লে ত্বক পুড়ে যায়। অর্থাৎ সূর্য থেকে যে রশ্মিগুলো আসে সেই রশ্মিগুলো সরাসরি আমাদের ত্বকে এসে পড়ে। কী হবে না, ওজোন স্তর ক্ষয়ের ফলে ওই অতি বেগুনি রশ্মিগুলো আমাদের সরাসরি ত্বকে এসে পড়লে সেগুলো ত্বকের ক্ষতি করে, অর্থাৎ পুড়ে যায়। 2 নম্বর পয়েন্ট কি বলেছে না, ত্বকের ক্যান্সার হয়। এবং 3 নম্বরে বলেছে চোখের ছানি পড়ে। এই সকল অসুবিধাগুলো মানব স্বাস্থ্যে হয়ে থাকে ওজোন স্তর যদি ক্ষয় পায়। পরবর্তীতে পরিবেশের উপর কি প্রভাব ফেলে। প্রথম পয়েন্টে কি বলেছে, আল্ট্রাভায়োলেট রশ্মি ভূপৃষ্ঠে সরাসরি পড়লে ভূপৃষ্ঠের উষ্ণতা কিন্তু বেড়ে যায়। অর্থাৎ ওজোন স্তর কিন্তু আমাদের বায়ুমণ্ডলে কিন্তু একটি চাঁদোয়ার মতো কাজ করে। সেই ওজোন স্তর যদি ক্ষয় পায় তাহলে কিন্তু সূর্য থেকে অতি বেগুনি রশ্মিগুলো সরাসরি আমাদের ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠের তাপমাত্রাকে প্রচণ্ডভাবে বাড়িয়ে দেয়। এর ফলে কি হয় না, মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করে। প্রচণ্ড তাপের ফলে যখন পরিবেশের উষ্ণতা বা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পায় তখন কিন্তু পর্বতের চূড়ায় যে সকল বরফগুলো জমে থাকে সেই বরফগুলো গলতে শুরু করে। 3 নম্বরে বলেছে নদী বা সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি পায়। বরফ যখন গলতে শুরু করে অটোমেটিক্যালি নদী বা সমুদ্রের যে জলস্তর সেই জলস্তর কিন্তু পরপর বাড়তে থাকে। অর্থাৎ নদীতে জলের পরিমাণ কিন্তু বাড়তে থাকে। বাড়তে বাড়তে একসময় কিন্তু বন্যাও সৃষ্টি হতে পারে। এগুলো হচ্ছে মানব স্বাস্থ্য এবং পরিবেশের উপর প্রভাব ফেলে ওজোন স্তর ক্ষয়ের কারণে। 3.2 এর কোশ্চেন কি বলেছে, ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো। ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা কি। এটি হচ্ছে কিন্তু ভাস্বর বাতি, এটি হচ্ছে ভাস্বর বাতি এবং এটি হচ্ছে সিএফএল বাতি। প্রথমে কি বলছে, ভাস্বর বাতির চেয়ে সিএফএল বাতি বেশি শক্তি সাশ্রয়কারী। ভাস্বর বাতির চেয়ে সিএফএল বাতি বেশি আলো দেয়, কম খরচ। অর্থাৎ ভাস্বর বাতির খরচটা কিন্তু বেশি হয়। এই বাতি ব্যবহারের ফলে কিন্তু কারেন্টের অর্থাৎ বৈদ্যুতিক খরচ বেশি বৃদ্ধি পায় এবং সিএফএল বাতি ব্যবহারের ফলে কিন্তু বৈদ্যুতিক খরচটা কম হয়। পরের পয়েন্ট কি বলেছে না, ভাস্বর বাতির চেয়ে সিএফএল বাতি জীবনকাল বেশি। অর্থাৎ ভাস্বর বাতি চেয়ে সিএফএল বাতি কিন্তু জীবনকালটা বেশি, অর্থাৎ বেশি দিন টিকে থাকে। অর্থাৎ ভাস্বর বাতির জীবনকাল হচ্ছে 1000 আওয়ার ঘন্টা এবং সিএফএল বাতি জীবনকাল কিন্তু 1,00,000 আওয়ার ঘন্টা। অর্থাৎ বর্তমান দিনে কিন্তু সিএফএল বাতি ব্যবহার করা খুবই সুবিধাজনক। 3.3 এর কোশ্চেন কি বলছে, কার্বন ডাই অক্সাইডের লুইস ডট চিত্র আঁকো। কার্বন ডাই অক্সাইডের লুইস ডট চিত্রটি আঁকতে বলছে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এই প্রশ্নটি। লুইস ডট চিত্র, এখন তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু এই সকল কোশ্চেনগুলো এসে থাকে 2 নম্বরে। এখানে বলেছে আমরা জানি কি কার্বন এবং অক্সিজেন, কার্বন একটি অণু, অক্সিজেন দুটি অণু। এদের বহিস্থ কক্ষে কিন্তু 6টি ইলেকট্রন রয়েছে এবং কার্বন কক্ষে কিন্তু
4টি ইলেকট্রন রয়েছে। 6টি যে পরমাণু রয়েছে অক্সিজেনের সাথে এবং কার্বন ডাইঅক্সাইডের 4টি পরমাণু, তার সাথে প্রতিটি কিন্তু জোড় দুটো করে জোড় গঠন করেছে। এটি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের লুইস ডট চিত্র। 3.4 কোশ্চেন কি বলেছে, নাইট্রোলিম কি, এর ব্যবহার লেখো। নাইট্রোলিম বলতে আমরা জানি যে ক্যালসিয়াম সায়ানামাইড নাইট্রোলিম নামে কিন্তু পরিচিত। ক্যালসিয়াম সায়ানামাইড কিন্তু নাইট্রোলিম নামে পরিচিত। নাইট্রোলিম বা ক্যালসিয়াম সায়ানামাইড এক ধরনের কিন্তু ক্যালসিয়াম লবণ, অর্থাৎ যার সংকেত হচ্ছে CaCN2। এটা হচ্ছে ক্যালসিয়াম লবণের সংকেত, অর্থাৎ নাইট্রোলিমের সংকেত। এর ব্যবহার কি, নাইট্রোলিম কি কাজে ব্যবহার করা হয় না, এটির রাসায়নিক সার হিসাবে ব্যবহার করা হয় এবং বাণিজ্যিকভাবে এটি প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে এবং জলের সংস্পর্শে এসে এটি পচে যায় এবং অ্যামোনিয়া মুক্ত ঘটায়। 3.5 কোশ্চেন কি বলেছে, নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির সমিত সমীকরণটি লেখো। অর্থাৎ নাইট্রোজেন গ্যাস যে প্রস্তুত করা হয় তার সমীকরণটি কি। দেখো, সোডিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটিয়ে NH4NO2 প্লাস NaCl গঠন করে। এটি প্রথম পর্যায়, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে NH4NO2 সমান নাইট্রোজেন প্লাস 2 অণু জল গঠন করে। অর্থাৎ নাইট্রোজেন গ্যাসের দুটো প্রধান রাসায়নিক দ্রব্য হচ্ছে সোডিয়াম নাইট্রেট অর্থাৎ NaNO2 এবং অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এই দুটো রাসায়নিক দ্রব্য অবশ্যই প্রয়োজন হয়। 3.6 কোশ্চেন, বিশুদ্ধ ধাতুর তুলনায় সংকর ধাতুর ব্যবহারের দুটি সুবিধা লেখো। আমরা জানি কিন্তু বিশুদ্ধ ধাতুর তুলনায় সংকর ধাতু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বর্তমান দিনে সংকর ধাতুর প্রয়োজনীয়তা খুব বেশি। তাই প্রথম পয়েন্টে কি বলেছে না, সংকর ধাতুর একাধিক ধাতুর মিশ্রণে তৈরি হয়। সংকর ধাতু কিন্তু একাধিক ধাতুর মিশ্রণে তৈরি হয়, যেমন তামা এবং টিন, এটা মিশিয়ে কি সৃষ্টি হয়, ব্রোঞ্জ। তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ সৃষ্টি হয়। ব্রোঞ্জটা হচ্ছে সংকর ধাতু, তামা এবং টিন দুটো হচ্ছে বিশুদ্ধ ধাতু। তাই সংকর ধাতুর টেকসই কিন্তু বেশি। 2 নম্বর পয়েন্ট কি বলেছে, এর ঘাত সহনশীলতা খুব বেশি। সংকর ধাতুর ঘাত সহনশীলতা খুব বেশি। 3 নম্বর বলেছে বৈদ্যুতিক ফিউজ তারে এটি ব্যবহার করা হয়। সংকর ধাতু কিন্তু বৈদ্যুতিক ফিউজ তারে ব্যবহার করা হয়। 3.7 কোশ্চেন কি বলেছে, পিতলের পাত্রকে দীর্ঘদিন আর্দ্র বায়ুতে ফেলে রাখলে সবুজ রঙের স্তর পড়ে কেন। অর্থাৎ পিতলকে যদি খোলা বায়ুমণ্ডলে ফেলে রাখা হয় তার মধ্যে সবুজ রঙের একটি স্তর সৃষ্টি হয় কেন না, পিতলের পাত্রকে দীর্ঘদিন ধরে যদি খোলা বায়ুমণ্ডলে ফেলে রাখা হয়, বায়ুমণ্ডলে আমরা জানি কি রয়েছে না, জলীয় বাষ্প। সেই জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া ঘটায়, বিক্রিয়া ঘটিয়ে হাইড্রক্সাইড উৎপন্ন করে এবং সেই হাইড্রক্সাইড উৎপন্ন করার ফলে কিন্তু পিতলের গায়ের রং সবুজ হয়ে যায়। 3.8 কোশ্চেন, এলপিজি ও সিএনজি এর প্রধান দুটি উপাদান লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এলপিজি গ্যাসের দুটি প্রধান উপাদান হচ্ছে বিউটেন এবং প্রোপেন। এই দুটি হচ্ছে প্রধান উপাদান হচ্ছে এলপিজি গ্যাসের। এছাড়াও আরও অনেক উপাদান রয়েছে, কিন্তু এই দুটো হচ্ছে প্রধান। এবং সিএনজি গ্যাসের দুটি প্রধান উপাদান হচ্ছে মিথেন, বিউটেন বা ইথেনও হতে পারে। এগুলো কিন্তু
এলপিজি এবং সিএনজি গ্যাসের প্রধান উপাদান। 3.9 কোশ্চেন, একটি জৈব ভঙ্গুর ও একটি জৈব অভঙ্গুর, বলেছে কি একটি জৈব ভঙ্গুর এবং একটি জৈব অভঙ্গুর পলিমারের নাম কি? না, একটি জৈব ভঙ্গুর পলিমার হচ্ছে কি প্রোটিন, কার্বোহাইড্রেট, এবং একটি জৈব অভঙ্গুর পলিমার হচ্ছে কি না পলিথিন, টেফনল বা পিভিসি। পলিথিন, টেফনল এগুলো হচ্ছে জৈব অভঙ্গুর পলিমার। এগুলো পরিবেশে কিন্তু বিক্রিয়া ঘটাতে পারে না, অর্থাৎ পরিবেশের মাটির সাথে বিয়োজিত হতে পারে না, তার জন্য এগুলো অভঙ্গুর পলিমার। আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের অন্য কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।